সামনে সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে, তার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি জানেন যে আইজিপি এবং ডিএমপি কমিশনার দুই জায়গায় রদবদল করা হয়েছে। বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য এই রদবদল। আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে শুধু কর্মকর্তাদের রদবদল করলেই সেটি আসলে ফিরে আনা সম্ভব? বর্তমান বাস্তবতা কি তাই বলে? ধন্যবাদ। এই পুরনো কথাই বারে বারে আসতেছে যে যাদের দিয়ে কাজটা হবে রদবদল বারে বারে চেষ্টাই করা হচ্ছে, কিন্তু সেট আপটা তো আজকে একদিনের না। এই সেট আপটা হলো গত 16টি বছর সেট আপটা হয়ে গেছে। একজনকে সরাই আর একজনকে দেয়। পুরানো একটা গল্প আছে, একজনকে রাজা সে নাকি দুর্নীতি করে, রাজার একটা মানে অনুচর বা তার ইসের রাজ্যের একজন সরকারি কর্মকর্তা, সে সব দিকে হলো ঘুষ খায়। তখন তাকে বলল যে ওর ঘুষ খাওয়ার জায়গাটা বন্ধ করার জন্য কি করা যায়। তো ওকে নদীর পাড়ে বসাই দিল যে নদীর তুমি শুধু ঢেউ গুনবে, আর কোনো দরকার নেই কিছু। তো বসে আছে, ঢেউ গুনতেছে। এখন নৌকা যত যায় ওই নৌকালাদের ডাকে, এই যে আমাকে রাজা দায়িত্ব দিচ্ছেন ঢেউ গুনার জন্য, তুমি তো ঢেউ গুনতে দিচ্ছ না, ভেঙে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, টাকা দাও। এখন যাদের অবস্থা এরকম, এই দুর্নীতির সাথে যারা পুলিশের বিশেষ করে বাহিনী বেশিরভাগ যারা ছিলেন, তারা যেইখানে পরিবর্তন ঘটান, হঠাৎ করে এরা তো পরিবর্তন হবে না। এরা ওই যে মিলন ভাই বললেন যে বেনামে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা হয়। মামলা মোকদ্দমা কারা করে, তদন্ত কারা করে? ওনারা তো বলে দিচ্ছেন যারা আছেন সেইখানে বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা বলেন যে এইভাবে চলো, এই বিধান মতো চলো, এই যে আমার এইখানে এই বিধানে এইটা বলে, এই আইনে এইটা বলে। এখন তারা যদি না মানেন কতবার পরিবর্তন করা যাবে? সমাজ আমরা এইখানে মুখ বন্ধ করতে করতে, সবাইকে প্রচণ্ড রকমের প্রেশার ক্রিয়েট করতে করতে আমরাও এখন সাধারণ মানুষের জন্য এখনও সুস্থ হয়ে আসেনি যে কোন জায়গাতে কোনটা বলবো, কি বলবো। দেখি টেলিফোনের আলাপও ভাইরাল হয়, ভাইরাল হইয়া এই আসে, অমুক জনে আসে, অমুক জায়গাতে এইটা কথা বলে। এইগুলির পরিবর্তন, এই দুষ্টু মানে খারাপ রাজনীতি এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেয়ে মানুষগুলিকে একেবারে ক্লাবস করে ফেলছে। যার জন্য আমাদেরকে এইগুলিকে আইডেন্টিফাই করতে হবে, জনগণকেও বের হয়ে আসতে হবে সুস্থ রাজনীতি করার জন্য। রাজনীতি পলিটিক্সটা হলো যারা পলিটিক্যাল সায়েন্স পড়ায়, বড় বড় বিজ্ঞানী, এক একজন রাষ্ট্রবিজ্ঞান পিএইচডি করে আসছে কয়েকটা, তারপরও তারা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারে না। ইমপ্লিমেন্ট করে কারা? যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর পরে ফেল করা ছাত্রগুলি, ওরা যায় মাঠে ময়দানে, ওরা হলে ইমপ্লিমেন্ট করে, ওরা প্র্যাকটিক্যাল এইগুলি প্র্যাকটিস করে। আর ওনার কাছে যদি যাওয়া হয় ওই টিচারকে, ইউনিভার্সিটি টিচারকে, তখন দেখা যায় যে এইগুলি। আমি একটা প্রশ্ন করেছিলাম, সার্ক চেম্বার অফ কমার্সের আমি ডাইরেক্টর যখন ছিলাম, সার্কের একটা সম্মেলন এইখানে হয়েছিল। তখন ওই যে সার্কের সব দেশের লোকগুলি আসলো, আসার পরে এই যে ইসের প্রায় 8-9 বছর আগের ঘটনা, ওই চীন মৈত্রীর ওইখানে আলোচনা। আমি একবার প্রশ্ন করলাম আমাদের দেশের মন্ত্রী, তখন তোফায়েল আহমেদ সাহেব ছিলেন, ওনাকে বললাম যে রাজনীতি আপনারা করেন যেইটা বইতে পড়াশোনা করে আসে, আর পাক ভারত মহাদেশ এই রাষ্ট্রগুলি যেটা আছে, এই বইয়ের পড়া আর আপনাদের রাজনীতির কোনটা শিখবে, কোনটা বইয়েরটা শিখবে না আপনাদের দেখে শিখবে? তখন বললো যে আচ্ছা তোমাকে আমি পরে বলবো। এই কথা বলে উনি কাটাই গেল, তার কারণ উনি জানেন যে এটার কোনো আনসার নাই। বাংলাদেশের রাজনীতি হলো তার সাথে মিলে না। এটা হলো করাপ্টেড রাজনীতি। এই করাপ্টেড রাজনীতি থেকে বের হয়ে না আসতে পারলে, শেখ হাসিনা পতিত স্বৈরাচারী লেডি, তিনি, তার তো বিরাট একটা সুযোগ ছিল এই দেশের পরিবর্তন আনা। কাউকে না কাউকে শুরু করতে হবে ভালো একটা কাজ। উনি বাংলাদেশের শেয়ার মার্কেট ক্রাশ করে দিল, 35 লক্ষ লোক রাস্তায় বসে গেল, তাকে উনি প্রমোশন দিচ্ছে, তাকে এইগুলি বুঝেন না। উনি বুঝেন উনি কি না করছেন। ওনার বাড়ির পিয়ন, ওনার পিয়নকে বলা হচ্ছে যে সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এইগুলি কি ওনার মুখে এটা হয়? এইরকম রাষ্ট্র আমরা চেয়েছি। আমরা চেয়েছি একটা মানুষ এই দেশের, এই যে যেই স্টুডেন্টরা এত কিছু জীবন দিল, এই স্টুডেন্টদের ভিতর তো কারাপশন যা ঢুকে নাই এখনো। ওরা ফ্রেশ বইতে পড়ছে, ওরা জানে যে এইভাবে কাজগুলি আমার করতে হবে, সেইভাবে কাজগুলি মাঠে নেমে গেছে। ওরা যদি আবার চাকরি বাকরি ঢুকতো,
এই সমস্ত বিসিএস দিয়ে অন্যান্য কিছু দিয়ে ওরাও পাকা হয়ে যায় ওই যে অন্যদের মতো। যার জন্য আমাদেরকে সুস্থ রাজনীতিতে আসতে হলে, ভালো কিছুতে আসতে হলে এদেরও দরকার। এই যাদেরকে আমরা আনছি ফেরেস্তা সমতুল্য বলে রাষ্ট্র পরিচালনার জন্য, ওনারা তো এত কিছু বুঝে না। আমরাও হেল্প করতে চাচ্ছি না, আমরা তাড়াহুড়া করতেছি যত তাড়াতাড়ি পাই। ইলেকশন একটা দিয়ে দেন, ইলেকশন দিলে আমরা আবারই করব। কেমনে মানাবেন আপনি? বিএনপি বড় পার্টি, এর আগেও বলছি বিএনপির মিটিং বন্ধ করা হয়েছিল, সেই নদী সাঁতরায় মানুষ আসছে, সাপোর্টার আছে না? তো বিএনপির কথা, নেতাদের কথা তো এখন সাপোর্টাররা শুনতেছে। তারা কিন্তু যারা ক্ষমতা থেকে চলে গেছে তারা কত টাল বাহানা, কতভাবে পুশ করতেছে, এইখান দিয়ে পুশ করতেছে, ওইখান দিয়ে পুশ করতেছে, ঝামেলা করতেছে, ট্রাম্পের ছবি নিয়ে বাইরে হয়ে যায়। বুঝেন না এই দেশটাকে কিভাবে আপনি কন্ট্রোলে আনবেন, কিভাবে ভালো কিছু আশা করেন? এই যে আমাদের ব্যবসায়ী, আমরা ব্যবসায়ীরা চেষ্টা করি মনে প্রাণে, হোল হার্টেডলি চেষ্টা করি যে এই দেশটাকে এমপ্লয়ার বাড়াইতে, এই দেশের কর্মসংস্থান হইতে আরম্ভ করে সব কিছুকে একটা সেট আপ করতে। কিন্তু ব্যবসায়ীদের সুযোগ দিচ্ছেন। সামিট গ্রুপের কথা বললেন, আমি একটু কথা বলি। সামিট গ্রুপ আর হলো এস আলম গ্রুপ। সামিট গ্রুপের নামে এখন শুনতেছি ওই যে সাগররুনি, এই সাগররুনির ব্যাপারটা তারা ভিতরে এটা নিয়ে তদন্ত করতেছে। এতদিন 150 বার পিছিয়ে গেছে, আমি আনুমানিক বললাম, যদিও একটু কম হইতে পারে, এত বড় পিছিয়ে গেছে। কত বড় পাওয়ারফুল ছিল তারা, কিভাবে করছে। এস আলমগুলো হাজার হাজার কোটি টাকা বলছে ব্যাংক চলে আসো, ফু দিছে, ব্যাংকের টাকা হুর হুর করে এক ফুতে চলে আসছে, তাদের অ্যাকাউন্টে ফু দিছে, দেশের বাইরে চলে গেছে। নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অনেক কিছুরই প্রত্যাশা ছিল। সেই পথ যেমন প্রথম 8 আগস্ট শপথ গ্রহণের সময় যেমন যে উপযোগিতা ছিল, সেই সব প্রত্যাশার উপযোগিতাও আপনি 100 দিন পরে দেখেন কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটু ছোট করে প্রথমে বলি যে দুদু ভাই যেই জিনিসটা, যেহেতু উনি একজন রাজনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে আসছেন, আমি কিন্তু ওইভাবে মিন করি নাই। আমি ভেবেছি, বলতে চেয়েছিলাম যে যারা রাজনীতিবিদ, প্রকৃত রাজনীতিবিদ, তারা এখানে সুযোগগুলি পাচ্ছে না। দুষ্টু লোকেরা রাজনীতির নামে চলে আসতেছেন। দুদু ভাই আর একটা কথা বলেন যে ব্যবসায়ী দেখেন গত 15 বছরে ব্যবসায়ী তৈরি হয়েছে, লক্ষ লক্ষ ব্যবসায়ী তৈরি গেছে। তারা ব্যবসায়ী ছিল না, ওই সে করতে গেছে, ঠিকাদারি করতে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, লুটপাট করে নিছে, ব্যাংক থেকে নিছে, লুটপাট করে নিছে, বিভিন্ন রকমের কাজ কর্মগুলি করে তারা ব্যবসায়ী সেজে গেছে, আর নাম হয়েছে ব্যবসায়ীদের। প্রকৃত ব্যবসায়ীরা কখনো, আপনি ব্যবসায়ীরও একটা আইন কানুন আছে, রাষ্ট্রের কাঠামোর মধ্যে রাষ্ট্রীয় আইন মেনেই চলতে হয়। রাষ্ট্র যখন তাদেরকে সুযোগ দেয় অবৈধ সব কিছু করার জন্য, তখন তার ব্যবসায়ী থাকে না, তারা সেই সুযোগগুলিকে নেয়। এইরকমভাবে এই দেশটা রসাতলে গেছে ব্যবসায়ীদের উপরে এই সমস্ত কিছু প্রয়োগ হইয়া। এখন আপনাকে এই যে আমি এর আগেও বলেছিলাম যে একটা তথ্য মতে জানা গেছে গুলশান, বনানী, বাড়িধারা বা অন্যান্য জায়গায় অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্ট ভিতরে প্রায় 70% আছে সরকারি আমলাদের মালিকানা। ব্যবসায়ীরা তো কষ্ট করেন, তারা কিভাবে মালিক হলো এগুলির? এত দামি দামি গাড়ি কিভাবে চালায়? আর তার সাথে হলো এই যে দুষ্টু রাজনীতির এই চক্র নিয়ে মিলিয়ে ঝিলে এগুলিছে। শুধু একজন এস আলম বা একজন ওই সামিট গ্রুপ, এরা লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু পাচার তো হয়েছে এখান থেকে 2000 লক্ষ কোটি টাকা। এই যে 1900 থেকে 2000 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। পাচার তো করছে, শুধু ওরাই করে নাই, এই রকম রাজনীতিবিদ ব্যবসায়ী যখন হয়েছে তারা লুটপাট করে নিয়ে গেছে। আমরা তো সেইগুলিকে ধরি নেই, মনিটরিং করি নেই। যার জন্য আমি মনে করি, আমি সত্যিকারভাবে, আমি তো আর রাজনীতির উপরে পড়াশোনা করি না, আমি ফিজিক্সের, পিওর ফিজিক্সের আমি স্টুডেন্ট ছিলাম। এখন আপনাদের কাছে কথা বলতে বলতে, সমাজে দেখতে দেখতে, ব্যবসায়ী হিসেবে এইগুলি মানে শুনতে শুনতে, এই সমস্ত বিষয়ে আমাদেরও এক্সপিরিয়েন্স যেটুকু হয়েছে সেইগুলি মানুষের সাথে শেয়ার করি। কিন্তু আমরা সত্যিকারভাবে চাই যে আপনারা যারা রাজনীতি অরিজিনালি যারা এই দেশের ভালো চান, সেই রাজনীতির সুস্থ ধারাটা ফিরে কিভাবে আনবেন। আপনাদের যেই দল আছে, অন্যান্য দল আছে, সেইগুলি দিয়া সব কিছু দিয়ে আনেন। এখন যারা গভর্নমেন্টে আছে তাদেরকেও সেই সুযোগটা দিয়ে দেন, আপনারাই তৈরি করেন, যাতে ওনারা একটা সিস্টেম মতো এইখানে তৈরি করে দিতে পারে। সেই ধারাটা যাতে আমাদের সেই দেশটা চলতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে শিখতে পারে। অন্যান্য দেশের এক্সাম্পল তখন আর আমাদের এত টানতে হবে না, আমরা নিজেরাই একটা এক্সাম্পল হয়ে যাব।